স্বাগত নিউজ সংবাদে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। এবারে জানাবো খবরের বিস্তারিত। বিপুল প্রত্যাশার বিপরীতে বর্তমান সরকারের অর্জনের জায়গা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। রাজনীতি, কূটনীতি, অর্থনীতি, আইন শৃঙ্খলা সব ক্ষেত্রেই সরকারের অর্জনের পাল্লা হালকা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন এখনই সময় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার। ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়ছে অন্তর্বর্তী সরকার। বিশ্লেষকরা বলছেন চ্যালেঞ্জ কয়েক প্রকারের। অন্তর্বর্তী সরকারের সামনে চ্যালেঞ্জগুলো হলো, এখনো পূর্ণাঙ্গ তালিকা হয়নি জুলাইয়ের শহীদদের এবং তাদের চিকিৎসা হয়নি। রাজনৈতিক সংকট ক্রমেই ঘনীভূত হচ্ছে। ব্যবসা বাণিজ্যে ফেরেনি স্বস্তি দেবার মতো খবর। যখন তখন সড়ক আটকে মব তৈরি করা। বহির্বিশ্বের সাথে, বিশেষত ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে দৃশ্যমান হয়নি সম্পর্ক উন্নয়ন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই প্রত্যেকটি বিষয়েই সরকারকে যত্নবান হতে হবে। যে প্রবল প্রত্যাশা ছিল এই সরকারের প্রতি, তা পূরণের দায়ও তাদেরই। যে মব নিয়ন্ত্রণ করা সরকারের জন্য কঠিন হয়ে পড়ছে, কখনো কখনো মবই কিন্তু হয়ে যাচ্ছে উল্টো সরকারের পক্ষের একটা বড় লাঠেল বাহিনীর মতো। তো সেই জায়গাটা আমি মনে করি যে সরকার এখনো তার মতো করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। সবচেয়ে বেশি দ্রুত যদি নির্বাচন দেওয়া হয় এবং গণতান্ত্রিক পন্থায় জনপ্রতিনিধি নির্বাচন করে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়, তাহলে আমার কাছে মনে হয় দুই দিক থেকে লাভবান হবে। সরকারও একটা মর্যাদার জায়গা থেকে ক্ষমতা হস্তান্তর করার সুযোগ পাবে। দ্রব্যমূল্য এখনো হাতের নাগালে নয়, ব্যবসা বাণিজ্যেও নেই তেমন সুখবর। যে মূল্যস্ফীতির চাপ কমিয়ে এনে মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনা, সেটা একটা। তারপরে হচ্ছে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভটাকে একটা স্থিতিশীল অবস্থায় রাখা এবং আস্তে আস্তে এটাকে বাড়ানোর চেষ্টা করা। পদক্ষেপগুলি ঠিক আছে, কিন্তু এটার কার্যকারিতা এবং ফলাফল সেটা এখনো দেখা যাচ্ছে না। আরও প্রোঅ্যাক্টিভ হওয়ার সুযোগ ছিল এবং এখনো রয়েছে। কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও আরো ভাবতে হবে সরকারকে। খোলেনি বিভিন্ন দেশের ভিসা জট। প্রতিবেশী ভারত ও নতুন ক্ষমতায় আসা ট্রাম্পের আমেরিকার সাথে সম্পর্ক অনেকটাই স্থবির এখনো। এই তিনটা দেশের সাথে আমাদের বড় অর্থনৈতিক একটা সম্পর্ক আছে। তারা, আমি মনে করি, যতদিন বাংলাদেশ স্টেবিলিটি না আসবে ততদিন তারা গো স্লো যাবে। হয়তো যেগুলো ডে টু ডে যেসব কাজ সেগুলো চালিয়ে যাবে, কিন্তু বড় আকারে ইনভেস্টমেন্ট তারা করবে না যতক্ষণ তারা দেখবে যে এখানে একটা স্টেবিলিটি এসেছে। সংস্কার কমিশনগুলো তাদের রিপোর্ট জমা দিলেও সে অনুযায়ী কাজ কবে হবে তা নিয়ে রয়েছে সংশয়। তবে শিগগিরই কাজ শুরু হবে বলে মনে করেন তারা। যত দ্রুত এই সংস্কার প্রস্তাবগুলো সম্পর্কে ঐক্যমত্যে পৌঁছা যাবে সরকারের পক্ষ থেকে এবং একই সাথে রাজনৈতিক দলের পক্ষ থেকে, তত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে। তো আমরা আশা করি যে সবাই আমরা আন্তরিকতা প্রদর্শন করে যে এইসব বিষয়ে সমঝোতায় পৌঁছার চেষ্টা করব, যাতে দ্রুততার সাথে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে। নির্বাচনের রোডম্যাপই এখন সংকট উত্তরণের বড় উপায় বলে মনে করেন বিশ্লেষকরা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। গাজীপুরের মহানগরের ধীরাশ্রমে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই সময় স্থানীয়দের সাথে বিক্ষুব্ধ ছাত্র জনতার সংঘর্ষ হয়। এতে আহত হন 15 জন। শুক্রবার রাত 10-10:30টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় সন্ধ্যার পর থেকেই মোজাম্মেল হকের বাড়ির আশেপাশে বহিরাগত কিছু লোকজন ঘোরাফেরা করতে দেখা যায়। হঠাৎ তারা বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। তবে এই বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্র জনতার ভাঙচুর আগুনের পর এখন ধ্বংসস্তূপ ধানমন্ডি 32 নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িটি। ধানমন্ডি 32 নম্বরের সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন সেখানে? আপনাকে ধন্যবাদ। আসলে এই যে শেখ মুজিবুর রহমানের 32 নম্বর বাড়িটি কিন্তু ভেঙে এবং গুড়িয়ে দেওয়ার পর কিন্তু এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুরো ধ্বংসস্তূপ, পুরো 32 নম্বরের এই বাড়িটি। এবং এখন আজকে ঘটনার দুদিন পর কিন্তু হচ্ছে এখনো কিন্তু এই ধ্বংসস্তূপের আশপাশে এবং এটা ঘিরে কিন্তু বিক্ষুব্ধ জনতার অবস্থান কিন্তু রয়েছে। তারা হচ্ছে এখানে অনেকে আসছেন, কেউ দেখছেন এবং তারা বলছেন, বিক্ষুব্ধ কয়েকজন জনতার সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছেন যে হচ্ছে যে এই পুরো বাড়িটি
বাড়িটি আসলে মাটির সাথে না মিশানো পর্যন্ত তারা আসলে এই জায়গাটা ছাড়বেন না, এখানে তারা থাকবেন এবং অনেকে দেখা গেছে নিজের জায়গা থেকে আসলে একটু একটু করে ভাঙারও কাজ করছেন। এই ঘটনা আসলে মূল কারণটা আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে গত বুধবার রাতে আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যকে ঘিরে হচ্ছে বিক্ষুব্ধ ছাত্র জনতা হচ্ছে ক্ষোভে ফেটে পড়েন এবং এরপরে কিন্তু হচ্ছে মিছিল নিয়ে তারা কিন্তু এই শেখ মুজিবুর রহমানের 32 নম্বরের এই বাড়িতে এসে আসলে অগ্নিসংযোগ করেন এবং ভাঙচুর শুরু করেন। পরে গত 2 দিন কিন্তু মোটামুটি ভাঙচুরের কার্যক্রম চলছিল। এখন পর্যন্ত আসলে ভাঙচুরের কার্যক্রম বন্ধ রয়েছে, তবে এখানে বিক্ষুব্ধ কয়েকজন জনতা রয়েছেন এবং আপনাকে যদি একটু দেখাই যে জনতাদের অবস্থান কিন্তু এখনো এই জায়গাটিতে আছে। তারা সবাই কিন্তু এখন অবস্থান নিয়ে আছেন এবং কেউ দেখতে এসেছেন এবং আমি এখানে একজন জনতা তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আসলে যে আপনি যে আসছেন এখানে এই বাড়িটি ঘিরে আসলে আপনি যদি একটু বলেন। আসলে আমরা তো আগে 32 নম্বর শুনতাম, এখন 32 নম্বর দেখতে এলাম, দেখলাম যে বিক্ষুব্ধ জনতা এই বাড়ি ঘুরিয়ে দিয়েছে এবং এই বাড়িটি ঘিরে মানুষের আতঙ্ক ছিল আগে। এখন এই বাড়িতে আয়নাঘর আছে, মাটির নিচে কয়েক তালা আছে, এটা তো কেউ দেখতে পাইতেছে না, এবং পানি দিয়ে ইয়ে করে রাখছে, কুমিরও থাকতে পারে ভিতরে। আমরা এটা দেখার জন্য আসছি, এখন আইসা দেখলাম যে এতদিন শুনছি, এখন দেখলাম যে আসলে বাস্তব এটা। ক্ষোভের কারণে শেখ হাসিনার ফ্যাসিজমের 16 বছরের ফ্যাসিজমের ক্ষোভের কারণ মানুষ, বিক্ষুব্ধ মানুষ এই বাড়িটি ভেঙে চুরমার করে দিয়েছে। আমরা চাই এই বাড়িটি গণশৌচাগার হোক। হ্যালো, যেটা বলছিলাম আসলে এখানে আপনি যেমনটা শুনতে পাচ্ছিলেন যে বিক্ষুব্ধ জনতা কিন্তু এখনো খুব ক্ষুব্ধ এবং তারা বলছেন যে শেখ হাসিনার ফ্যাসিবাদীর কারণেই কিন্তু মানুষের ভিতরে ক্ষোভের এই বহিঃপ্রকাশ হচ্ছে, এই ভাঙচুর। এই 32 নম্বরের বাড়ির সামনে থেকে এই ছিল সবশেষ। ধন্যবাদ আপনাকে রাকিব হোসেন। ধানমন্ডি 32 নম্বরের বাড়ি সহ দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনায় বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। তারা বলছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ক্ষোভ ন্যায্য হলেও আইনের লঙ্ঘন ন্যায্য নয়। বৃহস্পতিবার HRWর এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলী এই বিবৃতি দেন। এতে বলা হয়, একদল বিক্ষুব্ধ লোক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বাড়ি ভেঙে দিয়েছে। ঘোষণা দিয়ে হামলা চালানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত সম্পত্তি রক্ষায় ব্যর্থ হয়েছে। দুর্বল ব্যাংকগুলো বাঁচাতে ছাপিয়ে দেওয়া টাকা এখন তুলে নিতে ব্যর্থ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কথা ছিল সহায়তা হিসেবে দেয়া টাকা আবার বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে তুলে নেবে, কিন্তু বাস্তবতা হলো এ উদ্যোগ এখন কাজে আসছে না। বিশ্লেষকরা মনে করছেন, দুর্বল ব্যাংক বাঁচাতে সহায়তা হিসেবে দেয়া টাকা তুলে নেওয়ার ক্ষেত্রে ভুল নীতিতে হাঁটছে বাংলাদেশ ব্যাংক। নামে বেনামে ঋণ ও সীমাহীন অনিয়মে ডুবতে বসেছে দেশের ডজন খানেক ব্যাংক, যাদের বাঁচাতে অতীতে বিনা প্রশ্নে টাকা ছাপিয়ে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসে প্রথমে এমন সহায়তা বন্ধের কথা বললেও পরে দুর্বল ব্যাংকগুলো বাঁচাতে 22,500 কোটি টাকা ছাপিয়ে দেয়। গভর্নর ডক্টর আহসান এস মনসুর বলেছিলেন, মূল্যস্ফীতি যেন না বাড়ে সেজন্য একই পরিমাণ অর্থ বাজার থেকে তুলে নেবে কেন্দ্রীয় ব্যাংক। তবে বাস্তবতা হলো, বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে বাজার থেকে টাকা তুলে নেয়ার সেই উদ্যোগ খুব বেশি কাজে আসছে না। এখন পর্যন্ত 12টি নিলামে বাজার থেকে মাত্র 3,758 কোটি টাকা তুলতে পেরেছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে কিছু অর্থ আবার মেয়াদ পূর্তির আগেই ফেরত দিতে হয়েছে। সব মিলিয়ে বাজার থেকে তুলে নেওয়া গেছে মাত্র 2,805 কোটি টাকা। আমানতকারীদের স্বার্থ রক্ষায় টাকা ছাপিয়ে দেওয়া হলেও তুলে নেয়ার কৌশলটি যথাযথ হয়নি, অভিমত বিশ্লেষকদের। বন্ড ইস্যু করে টাকা তোলা, ওই পথে যাওয়ার প্রয়োজনটা আমার কাছে আগেও পরিষ্কার হয়নি এবং এটা যে ফলাফল দেবে না সেটা অনেকেই বলেছিল, কিন্তু তাই ঘটেছে। লেন্ডিং ফ্যাসিলিটি রেটটা না বাড়িয়ে এখানে 3%-এর যে ব্যবধান সেটাকে কমিয়ে আনা যায়। গত মাসে মূল্যস্ফীতি খানিকটা কমলেও বিশ্লেষকদের মতে বাড়তি তারল্য সরবরাহ করা না হলে তা আরও কমতো। আমরা যতই বলি না যে দুর্বল ব্যাংকগুলোকে, আমরাও সুপারিশ করেছি এগুলিকে আসলে চলতে দেওয়া ঠিক হবে না, কিন্তু আমানতকারীদেরকেও প্রোটেকশন দিতে হবে। সেই জন্যই আসলে কেন্দ্রীয় ব্যাংক তার ভূমিকা পালন করেছে। আমাদের মূল্যস্ফীতি অলরেডি বেড়েই আছে, তবে এর মধ্যে এই ধরনের পদক্ষেপ আসলে মূল্যস্ফীতির
লাগাম টেনে ধরার জন্য সহায়ক নয়। যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে বাজারের অবস্থা বুঝেই টাকা তোলার প্রক্রিয়া চলমান রয়েছে। এটা ধীরগতি হয়, এটা একদম আমরা একদিনে বা বাজারে একদম প্রতি সপ্তাহে সপ্তাহে এটা প্রভাব আসবে, ফলাফল আসবে এরকম না। ইতিবাচক ফলাফল আসার জন্য একটু সময় লাগবে। এই ফলাফলটা সব জায়গায় একটু স্লোই হয়, স্লোভাবেই আসবে ফলাফলটা। এখন 90 দিন মেয়াদি বাংলাদেশ ব্যাংক বিলের বিপরীতে 11% নিচে সুদ পাওয়া যায়, যেখানে কিছু কিছু ব্যাংকে আমানতের সুদ প্রায় 12%। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী পঞ্চম ধাপে জিম্মি ও বন্দি বিনিময় করবে ফিলিস্তিনির সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েল। হামাসের পক্ষ থেকে আজ মুক্তি দেওয়া হবে 3 ইসরায়েলি নাগরিককে। এর বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ছাড়া পাবেন 183 ফিলিস্তিনি বন্দী। এর আগে জিম্মি 3 ইসরায়েলের নাগরিকের নাম প্রকাশ করে হামাস। এরা হলেন এলি শারাবি, ওয়াহাদ বিন আমি এবং আল লেভি। এদিকে গাজার সরকারি মিডিয়া বলছে উপত্যকার ধ্বংসস্তূপে এখনও চাপা পড়ে আছে প্রায় 12,000 মৃতদেহ। তবে উদ্ধারে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি এলাকাগুলোতে প্রবেশে বাধা দিচ্ছে নেতানিয়াহু প্রশাসন। এতে বিলম্ব হচ্ছে উদ্ধার কার্যক্রম। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।